হ্যাঁ জি স্যার, রেকর্ড করতে পারতেছি স্যার। রাইট, ওকে, ফাইন, এক্সেলেন্ট। তাহলে আমরা যেখানে আসি, সো নিউজ ভেন্ডর মডেল বেসিকলি এটা হচ্ছে একটা খুবই কমন এক্সাম্পল। একটা নিউজ ভেন্ডর সে আমরা এরকম ভাবে গেস করি যে সে একটা এরকম বিজি স্ট্রিটের পাশে তার একটা দোকান আছে। হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ লাইক ওয়েক আপ এট দ্য আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড দেন হি উইল হ্যাভ টু গো টু দ্য ম্যানুফ্যাকচারার অর দ্য কোম্পানি, সে প্রথম আলো or ডেইলি স্টার, দেন হি উইল হ্যাভ টু বাই অল দ্য পেপার at the very beginning of the day. Okay, but the important thing to remember, he does not really know how many newspaper he will be able to sell throughout the day. So he does not actually know the demand that will occur on that particular day. Okay, so what he will have to do is something called demand forecasting. From historical data or from previous experience, he knows that the average demand may be 100 people buying the newspaper. So he will more or less buy 100 paper at the beginning of the day. But it is highly unlikely that the customer will be exactly 100. He will either oversell or undersell, which means that he will either uh, buy newspaper and could not meet the demand because the demand was higher, or he will have leftover inventory at the end of the day. Okay, so from this country the news vendor model comes from. And নিউজ ভেন্ডর মডেলটাকে অনেকভাবে সলভ করা যায়, লাইক অ্যানালিটিক্যাল, নিউমেরিক্যাল অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল। উই উইল বি ইউজিং দ্য স্ট্যাটিস্টিক্যাল টুলস। তো এটা বোঝার জন্য স্ট্যাটিস্টিক্যাল যে টুলগুলো আমরা ইউজ করব, এগুলো তোমরা 12th স্ট্যান্ডার্ড অথবা পরবর্তীতে 2 যে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স কোর্সে প্রবাবিলিটি পড়েছো, সেখানেও তোমাদেরকে এগুলো দেখানো হয়। সো দিস ইজ নট সামথিং নিউ, স্টিল উইল হ্যাভ টু রিভিউ দিস। ওকে, সো এই গ্রাফটার নাম কি? হোয়াট ইজ দ্য শেপ অফ দিস গ্রাফ? বেল শেপ। Bell-shaped graph. Good. So bell-shaped graphs are very common, especially in marketing. Uh, Bell-shaped graphs or normal distributed graphs, এই জিনিসটা যদি তোমাদের কারো মনে না থাকে, ভুলে যেয়ে থাকো, তাহলে একটু কনসেন্ট্রেট করো। What this basically means is this is the mean. Okay, this is the mean value. And the probability of a particular number happening on the left side of the mean or the right side of the mean are exactly the same. This is what normal distribution means. ঠিক আছে, সো আমরা যদি এটাকে ডিমান্ড হিসেবে চিন্তা করি এই লেফট সাইডের গ্রাফটাকে, and then we will consider the average demand to be 1010. ওকে, তাহলে আমার 990টা ডিমান্ড আসার এবং 1030টা ডিমান্ড আসার যে প্রবাবিলিটি, সেটা হুবহু একই হবে, এবং তখনই সেটাকে নর্মাল ডিস্ট্রিবিউটেড বলা হবে। ঠিক আছে, বোঝা গেছে? এটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউটেড। সো মোদ্দা কথা হচ্ছে যে একটা মিন থেকে কতটুকু ডেভিয়েট করছে, এই ডেভিয়েশনটা দুই পাশে ইকুয়ালি হবে। এখন এই যে দুটো শব্দ বললাম, একটা হচ্ছে মিন আর একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এই মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাকে যদি আমরা স্ট্যান্ডার্ডাইজ করি, এটার মানেটা হচ্ছে আমরা যদি মিন ভ্যালুটাকে 0 এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভ্যালুটাকে 1 এ কনভার্ট করে দেই, তাহলে এই যে ভ্যালুগুলো আমরা নিচে দেখছি এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে এই ভ্যালুগুলো উইল বি কনভার্টেড ইনটু জেড স্কোর। উই উইল রিফার দিস ভ্যালুজ অ্যাজ জেড স্কোর। ঠিক আছে, এগুলো হচ্ছে জেড স্কোর ভ্যালু এখন হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখন প্রশ্নটা হচ্ছে যে আমরা কেন নর্মাল ডিস্ট্রিবিউশন কনসিডার করছি। এটার কারণটা হচ্ছে হিস্ট্রিক্যালি এটা প্রুভেন যে ডিমান্ড ইন আওয়ার রিটেইল, স্পেশালি ইন রিটেইল ইন্ডাস্ট্রিতে, ডিমান্ড ইজ নর্মালি ডিস্ট্রিবিউটেড। এবং এটার পেছনে আবার ব্যাকগ্রাউন্ডটা এরকম যে ডিমান্ড ক্যান ভ্যারি, অর ডিফারেন্ট ফ্যাক্টরস ক্যান ইনফ্লুয়েন্স ডিমান্ড। সিজনাল কোনো একটা কারণে ডিমান্ড পুশ হতে পারে, অথবা অন্য কোনো হিস্ট্রিক্যাল ডাটার কারণে হতে পারে, যেটা হোক না কেন। বাট যাই হোক না কেন, এই প্রত্যেকটা ফ্যাক্টরও আবার নর্মালি ডিস্ট্রিবিউটেড। ঠিক আছে, ন্যাচারালি নর্মালি ডিস্ট্রিবিউটেড। সো ইট ইজ ভেরি সেফ টু অ্যাজিউম যে আমার যে ডিমান্ড হবে, সেই ডিমান্ডটা উইল বি নর্মালি ডিস্ট্রিবিউটেড ওভার টাইম। তাহলে এই যে একটা লাইন আমি বললাম যে ডিমান্ড উইল বি নর্মালি ডিস্ট্রিবিউটেড ওভার টাইম, এটা ফিজিক্যাল সিগনিফিকেন্সটা তাহলে আসলে কি? এটা ফিজিক্যাল সিগনিফিকেন্সটা হচ্ছে যে আমার অ্যাভারেজ ডিমান্ড থেকে 10টা ডিমান্ড বেশি আসার যে সম্ভাবনা, 10টা ডিমান্ড কম আসার সম্ভাবনা হুবহু একই হবে। ঠিক আছে, এটা হচ্ছে ফিজিক্যাল মিনিং। আমরা অনেক সময় একটা করে লাইন বলে ছেড়ে দিই, তারপরে সেটা বুঝি না যেটা ফিজিক্যাল সিগনিফিকেন্স আসলে কি। তো এটা ফিজিক্যাল সিগনিফিকেন্স এটাই যে একটা অ্যাভারেজ ডিমান্ড থেকে কতটুকু ডেভিয়েট করছে, এটা প্রবাবিলিটি উইল বি দ্য সেম। এখন জেড স্কোর ভ্যালু থেকে প্রবাবিলিটি কিভাবে ক্যালকুলেট করে, মনে আছে কারো? চার্ট ছিল মনে হয়।
এটা হচ্ছে জেড স্কোর ভ্যালুটা। হ্যাঁ, এক্সেলেন্ট, থ্যাংক ইউ। যে অ্যান্সারটা দিয়েছো একটা চার্ট ছিল, ওই চার্টটাই আমরা ইউজ করবো। এটা বাই দ্য ওয়ে দিস ইজ আ ফর্মুলা by which you can convert a normal distribution into a standard normal distribution. You just plug in the values of the mean, standard deviation, and the individual x values, and you will get z values. এন্ড যে গ্রাফটার কথা ও বললো, দিস ইজ দ্য গ্রাফ। তোমরা যদি গ্রাফটা ভুলে যেয়ে থাকো, আমি জাস্ট একটা শর্ট রিক্যাপ দিই এটা কিভাবে ইউজ করতে হয়। ফর এক্সাম্পল, লেট আস অ্যাজিউম যে আমরা যে জেড স্কোর ভ্যালুটা পাচ্ছি দ্যাট ইজ 1.31। ওকে, সো নেগেটিভ 1.31। So negative 1.3, this is the first decimal column, and this is the second decimal. So 1.31, we will go to 1.3, then 1.31. Okay, this is the second decimal. ক্রস রেফারেন্স যদি করি তাহলে এই টেবিলে আমি ভ্যালুটা পাচ্ছি 0.0951। 0.0951 মানে হচ্ছে 9.5%, প্রবাবিলিটি 9.5%। কিন্তু কিসের প্রবাবিলিটি 9.5%? জেড স্কোর ভ্যালু 1.31 হওয়ার ভ্যালু, মানে সরি প্রবাবিলিটি 9.5%, ব্যাপারটা এরকম না, ব্যাপারটা একটু এক্সটেন্ডেড। জেড ভ্যালু 1.31 অথবা লোয়ার হওয়ার প্রবাবিলিটি 9.5%। তাহলে আমরা যদি এই গ্রাফে একটু ফেরত যাই, এই গ্রাফে যে কোনো একটা কোনো কিছু মনে করো আমি প্রবাবিলিটি পেয়েছি, তাহলে সেই প্রবাবিলিটিটা উইল মিন যে জেড স্কোর ভ্যালু -1 অথবা লোয়ার হওয়ার প্রবাবিলিটিটা দেয় আমাদেরকে, নট এক্স্যাক্টলি ওই -1 হওয়ার প্রবাবিলিটি এই চার্ট থেকে বের হয় না। আবার সিমিলারলি +1 অথবা মোর দ্যান +1 হওয়ার প্রবাবিলিটিটা আমাদেরকে দেয়। ঠিক আছে, সো এই চার্টটা যখন ইউজ করব, এটা আসলে আমাদেরকে বোঝায় যে উইল ইট বি ইকুয়াল টু অর লেস দ্যান অথবা ইকুয়াল টু অর মোর দ্যান দ্যাট জেড স্কোর ভ্যালু। ঠিক আছে, তো এইভাবে আমরা এই গ্রাফটাকে ইন্টারপ্রেট করতে পারি। আমাদের পরবর্তীতে ম্যাথ করার জন্য এই জিনিসটা আমার দরকার হবে, সো এটা আগে থেকে একটু দেখায় রাখলাম। আমরা এখন নিউজ ভেন্ডর মডেলের তো উপরে মানে গ্রাফের মধ্যে এই 9.5 এই অংশটা মানে কোন কতটুকু এরিয়া মিন করতেছে, যে কোন পোর্শনটা হবে? I don't know, যদি 9.5% হয় তাহলে খুব অল্প পোর্শনই হয়তো মিন করবে। মানে এটা কি দুই পাশেই মানে 9.5 করে, নাকি হচ্ছে অর্ধেক অর্ধেক করে? এক্স্যাক্টলি 9.5% দুই পাশেই থাকবে এবং এটা একই ইকুয়াল ভ্যালু মিন করবে। তার মানে নেগেটিভ 1.31 এর জন্য আমি এক্স্যাক্টলি এখন আমি চোখের দেখে বলতে পারবো না, আসলে আমার খেয়াল নেই যে কতটুকু 9.5% হওয়ার কথা। ধরলাম এখানে 9.5% হবে, ঠিক আছে। 1.31 এর জন্য অথবা আরেকটু এ পাশে করলাম 9.5% হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে এই পুরোটা হচ্ছে প্রবাবিলিটি। আবার সিমিলারলি ওই 1+1.31 এর জন্য এইটা হচ্ছে ওই প্রবাবিলিটি 9.5%। মানে 9.5% প্রবাবিলিটি যে আমি যে ভ্যালুটা খুঁজতেছি সেটা এই রিজিয়নে থাকবে, যেটা আমি মার্ক করলাম, অথবা আর যদি পজিটিভ হয় তাহলে এই রিজিয়নে থাকবে, এটাই আর কি। আচ্ছা, ভালো কথা। আমি এখন নোট মুছবো কিভাবে? ক্লিয়ার অল ড্রয়িংস, ওকে। তো যাই হোক, তোমাদের যদি কোনো কারণে তোমাদের মনে হয় যে জেড স্কোর ভ্যালুর এই প্রবলেম গুলো তোমরা ভুলে গিয়েছো, আই ক্যান প্রবাবলি শেয়ার ইউ এ ভিডিও অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এর, যেটা তোমরা দেখো আর কি। ইউ ক্যান রিভিউ দ্যাট। তবে মোরলেস এটা আসলে কারোরই ভুলে যাওয়ার কথা না, এটা তোমরা 12th স্ট্যান্ডার্ডে এইচএসসি তেও তোমরা মোরলেস এই জিনিসগুলো করে আসছো। ওকে, সো নিউজ ভেন্ডর মডেলের যে অ্যাজাম্পশন গুলো আমাদেরকে জানতে হবে, দিজ আর ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড very different from EOQ model. The first assumption is that there will be one procurement opportunity. আচ্ছা, প্লিজ চ্যাট বক্সে নিজেদের স্টুডেন্ট আইডি লিখো না, নো নিড। I'm not taking any attendance, so you don't have to write your student IDs. Disturb option. Thank you. Okay, so one procurement opportunity, এটা যদি আমরা আবার ওই নিউজ ভেন্ডরটার এক্সাম্পলটাতে চিন্তা করি, so he will have only one opportunity to buy all the papers at the very early stage of the day. Okay, even if he sells, for example, he buys 100 copies of Prothom Alo or Daily Star at the early stage of the day, and the demand was 120, so probably he finished selling all the papers before afternoon. Okay, but he will not be given the opportunity to go back to Daily Star and buy 20 more newspaper. So he will have only one procurement opportunity. What does single sell period mean? Single sell period means he will sell the entire period that he bought in a continuous manner. So he will not be able to sell half of the newspaper for 6 hours today and half of the newspaper he will sell tomorrow. It will not be like that. It will be a continuous sell period and a single sell period. Okay, he will have to receive the entire order before the selling period, because obviously
because he will have only one production opportunity, and after he procured the product, he will be able to sell in the single period. So this is a new term, stochastic demand. Stochastic demand is a type of demand that is fluctuating, or that is we are not sure about this demand. Okay, so this refers to a demand that we are not sure about, uncertain or random demand. So stochastic demand occurs in the selling period, and this is the main difference between the news vendor model and the EOQ model. In EOQ model, stochastic demand does not occur. Demand is constant over time. But for news vendor model, it will definitely vary, but it will vary according to a normal distribution. Finally, these are the most important term, and I would really like if you could write this down. If demand exceeds the ordered quantity, entire order is sold. This is pretty self-explanatory. If I buy 100 copies of newspaper, and if the demand is 120, I will obviously be able to sell all of my newspaper because the demand was more, right? However, 20 customers were dissatisfied, or I could not deliver them the product, right? So these 20 customers will make sure that I incur a hypothetical loss. Please একটু কনসেন্ট্রেট করতে হবে এই দুইটা ফেজের জন্য, একটু কনসেন্ট্রেট করো। একটা হাইপোথেটিক্যাল লস আমি ইনকার করব। হাইপোথেটিক্যাল লস, ওই 20টা কাস্টমার যে প্রোডাক্টটা পেল না, দে উইল বি they will all obviously have to move to some other vendors or other shops or my competitors, ঠিক আছে, to procure that product, যেটা আমি ওদেরকে সাপ্লাই করতে পারিনি। তাহলে এই যে আমি সাপ্লাই করতে পারলাম না, ওরা চলে গেল, আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে যে I did not suffer any physical loss, which is true, I did not. However, এই যে কাস্টমারটা আনস্যাটিসফাইড হয়ে চলে গেল, ঠিক আছে, and I could not deliver the product to him or her, ও পরের দিন এসে আমার কাছে থেকে প্রোডাক্ট নিবেই না। So even if I buy more product the next day, he will probably go to that next vendor or my competitor because I could not provide him the earlier day. তাহলে এই যে একটা হাইপোথেটিক্যাল লস আমার হলো, বা কাস্টমার যে আনস্যাটিসফাইড থেকে গেল, আমি তাকে প্রোডাক্টটা ডেলিভার করতে পারিনি, এটার একটা মনিটারি আপনার ভ্যালু আছে। স্লাইডটাতে 19 পেজে আটকে আছে, চেঞ্জ হচ্ছে না। সরি, তো আপনার স্লাইড কি স্যার 19 পেজে আমি আছে? স্লাইড চেঞ্জ করছি না, আমি স্লাইড চেঞ্জ করছি না। আমি স্লাইড চেঞ্জ করলে স্লাইড চেঞ্জ হবে, মানে দ্যার ইজ ওকে নো রিজন যে স্লাইড চেঞ্জ হবে। আমি যা বলতেছি ইউ হ্যাভ টু রাইট ইট ডাউন। ওকে, ওকে। ওকে। সো এই যে একটা হাইপোথেটিক্যাল লস আমরা ইনকার করছি বিকজ আমি কাস্টমারকে ডেলিভার করতে পারিনি, এইটাকে বলা হয় আন্ডার এজ। আন্ডার এজিই, এজ, ঠিক আছে। এই কস্টটাকে বলা হয় আন্ডার এজ, যে আমি ইনভেন্টরি কম রাখছিলাম, যার কারণে আমি বেশি বিক্রি করতে পারিনি। সিমিলারলি উল্টাটা যদি চিন্তা করি, তাহলে আমার সে 100 copies of newspaper I had and 80 was the demand, and I won't be able to meet the demand in the very first page, but যদি ডিমান্ডটা 80 হয়ে যায়, তাহলে আমি এখন ডিমান্ড মিট করার পরেও I will have leftover inventory of 20 copies of newspaper. এই 20টা যে নিউজপেপার আমার কাছে আছে, এই 20টা নিউজপেপার আমি, আর ধরে নাও প্রত্যেকটা নিউজপেপারের দাম 10 টাকা, অবভিয়াসলি আমি আগামীকালকে এই নিউজপেপার গুলো আর বিক্রি করতে পারবো না, বিকজ নোবডি কেয়ারস অ্যাবাউট প্রিভিয়াস ডেজ নিউজপেপার। আমাকে যেটা করতে হবে সেটা হলো এই নিউজপেপার গুলোকে রদ্দি দরে হয়তো সালভেজ করে দিতে হবে, রিসাইকেল করার জন্য, ঠিক আছে, ভাঙড়িয়ালার কাছে বিক্রি করে দিতে হবে। এন্ড যখন আমি বিক্রি করে দেবো, তখন এই 10 টাকা নিউজপেপারের হয়তো আমার দাম পড়ে যাবে 50 পয়সা বা 25 পয়সা, এরকম কোনো কিছু। তাহলে দিস ইজ দ্য অ্যানাদার ইম্পর্টেন্ট কস্ট যেটা ফিজিক্যালি আমি ইনকার করি। প্রথমটা হাইপোথেটিক্যাল লস, আর সেকেন্ডটা যেটা, সেটা একটা ফিজিক্যাল লস। প্রথমটা লস হচ্ছে কারণ আমি ইনভেন্টরি কম রেখেছিলাম, আর পরেরটা লস হচ্ছে আমি ইনভেন্টরি বেশি রেখেছিলাম, এবং এটা একটা ফিজিক্যাল লস। এই লসটাকে বলা হয় ওভার এজ। এই লসটাকে বলা হবে ওভার এজ, এজিই, এজ, ঠিক আছে। asked you not to write student IDs in the chat books. Okay, I'm changing the slide. আমরা এই পর্যন্ত বুঝছি আন্ডার এজ এন্ড ওভার এজ। এখন আমরা একটা এক্সাম্পল দেখবো, তাহলে আরেকটু ক্লিয়ার হবে।
ওকে, সো দিস ইজ অ্যান এক্সাম্পল যেখানে বলা হচ্ছে যে প্রবাবলি একটা স্প্রিং সেলিং সিজন হয় যখন অনেক বেশি ডাইভিং স্যুটের ডিমান্ড চলে আসে, সুইম স্যুট বা ডাইভিং স্যুটের ডিমান্ড আসে, ঠিক আছে? তো এটা একটা রিটেইলার খুব ভালো করে জানে যে এটা প্রবাবলি ফেব্রুয়ারির শুরু থেকে শুরু হবে এই স্প্রিং সেলিং সিজন, অ্যান্ড ইট উইল লাইক গো আপ টু জুলাই অর আগস্ট হোয়াটএভার। তাহলে যদি তাই হয়ে থাকে তাহলে তাকে মিনিমাম ফেব্রুয়ারির অনেক আগে থেকে অর্ডার প্লেস করতে হবে, এবং এই অর্ডারটা ম্যানুফ্যাকচারারের কাছে প্লেস করার পরে সে মিনিমাম এক্সপেক্ট করবে যে ফেব্রুয়ারি থেকে যেহেতু সেলিং সিজন শুরু, তাহলে সে যেন ফেব্রুয়ারি আগেই পুরো অর্ডারটাকে রিসিভ করতে পারে। তাহলে এই অ্যাজাম্পশন গুলো সব ঠিক আছে। এখন এটার পরে তার একটা সিঙ্গেল সেলিং পিরিয়ড থাকবে, এই যে সিঙ্গেল সেলিং পিরিয়ডটা, সেটা এই সিঙ্গেল সেলিং পিরিয়ডটা শেষ হয়ে যাওয়ার পরে তার কাছে যদি কোনো লেফট ওভার ইনভেন্টরি থেকে যায়, তাহলে সেটাকে তাকে আগস্ট থেকে পরবর্তী মাসগুলোতে ডিসকাউন্ট প্রাইসে বিক্রি করতে হবে, যেটা আমরা উইন্টার ক্লোদিং এর ক্ষেত্রে দেখি। আমরা যদি শীতের পরে কোনো একটা উইন্টার ক্লোদিং কিনতে চাই তাহলে, বা পরপরই যদি কিনতে চাই, তাহলে সে আমাকে এটা কম দামে বিক্রি করে দেয়, কারণ সেটার কোনো স্যালভেজ ভ্যালু, এটা তার স্যালভেজ ভ্যালু, এটা তার অরিজিনাল প্রাইসে সে আর বিক্রি করতে পারবে না, ঠিক আছে? তাহলে তিন ধরনের কস্ট এখানে আসতে পারে। একটা হচ্ছে সেলিং প্রাইস, মানে আমি কোন দামে বিক্রি করছি। প্রকিউরমেন্ট কস্ট, আমার কিনতে কত টাকা লাগছে, ম্যানুফ্যাকচারের থেকে এই ডাইভিং স্যুটটা কিনতে আমার কত টাকা লেগেছে। এবং ফাইনালি স্যালভেজ ভ্যালু অফ দ্য ইনভেন্টরি, তার মানে আমার যদি লেফট ওভার ইনভেন্টরি থেকে যায়, তাহলে সেই ইনভেন্টরিটাকে আমি কতটা ডিসকাউন্টেড প্রাইসে বিক্রি করতেছি। তাহলে হ্যামার 3/2 এটা হচ্ছে একটা ডাইভিং স্যুটের নাম। সেই স্যুটের জন্য ইচ স্যুট সেলস ফর 180 টাকা। তাহলে 180 টাকায় আমি বিক্রি করি, 110 টাকা আহ কিনতে খরচ হয়েছে আমার, মানে ম্যানুফ্যাকচারার থেকে কিনতে আমার খরচ হয়েছে 110 টাকা। আর আমি যদি আগস্টে এটা বিক্রি করতে চাই, জুলাই পর্যন্ত আমার সেলিং সিজন, আমি যদি আগস্টে এটা বিক্রি করতে চাই, তাহলে আমাকে 180 টাকার বদলে এটা বিক্রি করতে হবে 90 টাকায়। একটু ওয়েট করো। সরি সরি, এক্সট্রিমলি সরি, আবার ফোন আসছিল, সরি। আহ কোথায় ছিলাম আমি? আচ্ছা, এগুলো কস্ট গুলো আমরা বুঝে গেছি। এখন আমাকে একটু জাস্ট তোমরা বলতে পারবা যে আমাদের আন্ডারেজ আর ওভারেজ কস্ট কোনটা হবে? তো ওভারেজ কস্টটা বোঝা খুবই সহজ, আগে ওভারেজ কস্টটা দেখি, যেহেতু এটা ফিজিক্যাল কস্ট। ওভারেজ কস্টটা হচ্ছে আমি যেই দামে বিক্রি করতে পারতাম সেটা হচ্ছে 180 টাকা, আমাকে বিক্রি করতে হচ্ছে 90 টাকায়, তাহলে আমার ওভারেজ কস্ট হবে 180 - 90, যেটা অরিজিনালি দাম ছিল মাইনাস ডিসকাউন্টেড প্রাইস। এটা হচ্ছে ওভারেজ কস্ট। এটা ওভারেজ কস্ট হচ্ছে একটা লস, ঠিক আছে? এটা একটা লসের টাকা। আন্ডারেজ কস্ট একটা লসের টাকা। কেউ আমাকে বলতে পারবে আন্ডারেজ কস্ট কত টাকা হবে? ফিজিক্যাল লস তো না। সরি, ফিজিক্যাল আন্ডারেজ তো ফিজিক্যাল লস না আছে না, আন্ডারেজ ফিজিক্যাল না। আন্ডারেজ হচ্ছে তোমার কাছে ইনভেন্টরি কম ছিল, যার কারণে কাস্টমার এসে ফেরত চলে গেছে, তুমি তাকে প্রোডাক্ট ডেলিভার করতে পারোনি। তাহলে এই যে কাস্টমারটা ফেরত চলে গেল, এটাতে তোমার কত টাকা লস হয়েছে? তো সেলিং প্রাইসে তো হবে, তাহলে 180 টাকাই তো হবে।
না, তোমার লস হয়েছে হচ্ছে প্রফিট 70 টাকা, বুঝছো? তোমার 180 টাকা লস হয়নি, তোমার লস হয়েছে 70 টাকা, দ্য প্রফিট ইটসেলফ। যে প্রফিটটা তুমি করতে পারতা সেই প্রফিট মার্জিনটা লস হয়েছে। সো আন্ডার এজটা হচ্ছে প্রফিটটা, মানে যেটা দিয়ে তুমি যত টাকা তুমি কেনো মাইনাস যত টাকায় তুমি বিক্রি করো। আরে চালা কি সবাই একসাথে দূর। ওকে, সো আমার ওভারেজ ভ্যালু যেটা হবে সেটা হবে হচ্ছে আমার যত টাকা আমি বিক্রি করি 180 টাকা, আর ডিসকাউন্ট প্রাইসে এটার কি বলবো সারপ্লাসটা আর কি। আর এখানে যত হবে সেটা হচ্ছে প্রফিটটা। 180 টাকা আমি বিক্রি করি আর 180 টাকায় কিনি, 110 টাকায় কিনি, তাহলে আমার লাভ থাকে 70 টাকা। এই যে আমি একটা কাস্টমারকে প্রোডাক্ট ডেলিভার করতে পারিনি, তার মানে আমি 70 টাকা মিস করে গেলাম। তাহলে যতগুলো কাস্টমার এরকম মিস করবো আমি 70 টাকা করে মিস করতে থাকবো। সো এই হাইপোথেটিক্যাল লসটা হচ্ছে 70 টাকা। ঠিক আছে? সো লজিক্যালি আমার আন্ডার এজটা হবে হচ্ছে 180 মাইনাস 110, ওভার এজটা হবে 180 মাইনাস 90। এই পর্যন্ত একটু খাতায় লিখে রাখতে হবে তোমাদেরকে, কারণ ম্যাথে আবার এটাই লাগবে একটু পরে। ওকে, তো এটা অলরেডি একবার বলে ফেলছি যে ডিমান্ড মডেলটাকে আমরা নর্মালি ডিস্ট্রিবিউটর ধরি, হাবিজাবি ইত্যাদি ইত্যাদি। এখন আমরা মেইন ম্যাথে ঢুকে গেছি। ওকে, আমাদের যা যা ইনফরমেশন জানা শিখে গেছে, আমরা এখন ম্যাথটা আমরা কিভাবে করবো সেটাতে দেখবো। ওকে, সো নিউজ ভেন্ডর মডেল উইল স্টার্ট উইথ ডিমান্ড ফোরকাস্টিং। এটা হচ্ছে স্টেপ ওয়ান। আমাদের স্টেপ ওয়ান হবে ডিমান্ড ফোরকাস্টিং। ডিমান্ড ফোরকাস্টিং মানেটা হলো বেসড অন হিস্ট্রিক্যাল ডাটা অর সার্ভে অর কি বলবো অ্যাস্টিউট নলেজ যেটাই বলো না কেন, এটার উপরে বেস করে আমাদেরকে একটা ইনিশিয়াল গেস করতে হবে যে কতগুলো প্রোডাক্ট আসলে আমার অর্ডার করা উচিত, এবং এইটা কমপ্লিটলি ডিপেন্ড করে রিটেলারের উপরে। ঠিক আছে, যে এই ইনিশিয়াল অ্যাজাম্পশনটা কতটা হবে, কতগুলো হবে। যেমন ধরো এখানে যে কোম্পানি আর কি, অনিল, অনিল হয়তো তার নাম, সেই অনিল আর কি ইনিশিয়াল একটা গেস করেছে যে সে এই বছর 3200 ইউনিট অর্ডার করবে। এখন প্রশ্নটা হচ্ছে সে এই জায়গাতে আসলো কিভাবে? এই জায়গাতে আসার আগে তার কাছে একটা তার নিজের দোকানেরই কি বলবো এটাকে প্রিভিয়াস ডাটা আছে, প্রিভিয়াস ইয়ারের ডাটা আছে। প্রিভিয়াস ইয়ারের ডাটাতে এগুলো বিভিন্ন প্রোডাক্ট, ঠিক আছে, এগুলো সব বিভিন্ন প্রোডাক্ট। আমাদের দরকার হচ্ছে এই প্রোডাক্টটা। এই প্রোডাক্টটার জন্য সে দেখেছিল গত বছরের এটা, ঠিক আছে। গত বছরের তার ফোরকাস্ট ছিল, মানে এই যে এখন ফোরকাস্ট করছে 3200, সো সিমিলারলি গত বছর তার ফোরকাস্ট ছিল 6500-এর মতো। হাউএভার সে মাত্র বিক্রি করতে পারছে কত দেখো, 3673। তার মানে কি হিউজ ডিফারেন্স। সে যা ডিমান্ড ফোরকাস্ট করেছিল এবং যা সে বিক্রি করতে পেরেছে, এটার মাঝে অনেক বেশি পার্থক্য। তো এইবার সে সেফ সাইডে থাকার জন্য চিন্তা করেছে যে যেহেতু আমার ডিমান্ড অনেক কম ছিল আগের বার, সো আমি এটার থেকেও কম অর্ডার করবো। ঠিক আছে, সো সে একটা 3200 গেস নিয়েছে। ঠিক আছে, সো দিস ইজ জাস্ট এ গেস। এই গেসটা যে কোনো কিছু হতে পারে। হাউএভার তোমাদের জন্য, যেহেতু তোমরা অনেক স্টুডেন্ট একসাথে এক্সাম দিবে, তোমাদের জন্য এরকম বিভিন্ন যদি আমি গেস্ট দিয়ে রাখি, তাহলে সেটা একটু কমপ্লিকেটেড হয়ে যায়। আমি তোমাদেরকে যদি এটা এই ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম দেই, আমি তোমাদেরকে ইনিশিয়াল যে গেসটা হবে সেই গেসটা আমি ফিক্স করে দিব, যে কত গেস ধরে তোমাদেরকে শুরু করতে হবে, তাহলে সবার রেজাল্টটা ইউনিফর্ম থাকবে। ঠিক আছে, কিন্তু আপাতত এটা তো বাস্তব লাইফে এরকম থাকে না। বাস্তব লাইফে আমার জন্য একটা গেস হবে, আরেকজনের জন্য আরেকটা গেস হবে। সেই গেসটাকে আমরা পরবর্তীতে ভ্যালিডেট করব। তো গেসটা এই যে 3200, এই গেসটা তাহলে কোথা থেকে আসছে? প্রথম বছরের যেই
ডিমান্ড আর ফোরকাস্টের পার্থক্যটা ছিল, এখান থেকে ওই গেসটা নিয়েছে। ঠিক আছে, যদি এটা মনে করো 6,500, এটা 6,500 থেকে বেশি ছিল, 7,000 ছিল, তাহলে কিন্তু ওর এইটা আরো বেশি ধরতো, সে 7,200 ধরতো তখন। ঠিক আছে, কারণ সে এক্সপেক্ট করতেছে যে এটা ডিমান্ড আরো বাড়তে পারে এরকম। তো এইরকম তার সবগুলো প্রোডাক্টের জন্য কিছু একটা ফোরকাস্ট ছিল, একটা অ্যাকচুয়াল ডিমান্ড ছিল। এই সবগুলোকে এই ফোরকাস্ট সরি অ্যাকচুয়াল ডিমান্ড বাই ফোরকাস্ট করলে সে একটা A/F রেশিও পাবে সবগুলোর জন্য। ঠিক আছে, এই যে সবগুলোর জন্য সে A/F রেশিওটা পেলো, এটার একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর অ্যাভারেজ বের করতে হবে। তো তোমাদেরকে এটাও বের করতে হবে না, তোমাদেরকে এই হিস্টোরিক্যাল ডাটাটাও আমি প্রোভাইড করে দিই, যে তার যে প্রোডাক্টগুলো ছিল সেই প্রোডাক্টগুলোর অ্যাভারেজ এবং সেই প্রোডাক্টগুলোর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত। প্রোডাক্টগুলোর অ্যাভারেজ না, আসলে সরি আমার বলা উচিত হয়নি, বলা উচিত হচ্ছে অ্যাকচুয়াল ডিমান্ড বাই ফোরকাস্ট রেশিওর অ্যাভারেজ, এই রেশিও গুলোর অ্যাভারেজ কত। ঠিক আছে, তো এই ভ্যালু দুটো আমি তোমাদেরকে দিয়ে দিই। তাহলে তিনটা জিনিস তোমাদের জন্য গিভেন থাকবে, একটা হচ্ছে ইনিশিয়াল কেস, একটা হচ্ছে অ্যাভারেজ ভ্যালু, এন্ড একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ওকে, সো তার এই যে 3200 ইউনিট সে প্রিভিয়াসলি গেস করেছে, এখন হিস্ট্রিক্যাল ডাটা অনুযায়ী আসলে কত ডিমান্ড আসা উচিত এটা বের হবে এই ফর্মুলা দিয়ে। এক্সপেক্টেড অ্যাকচুয়াল ডিমান্ড উইল বি এক্সপেক্টেড A/F রেশিও মাল্টিপ্লাইড বাই ফোরকাস্ট। সো 3192। ঠিক আছে, মানে তার দোকানে আসলে সে যত ফোরকাস্ট করে তার তুলনায় তার বিক্রি কম হয়। সো সে যে ফোরকাস্টটা করেছে, এক্সপেক্টেড অ্যাকচুয়াল ডিমান্ড আসলে তার থেকে কিছুটা কম। ঠিক আছে, আর সিমিলারলি এক্সপেক্টেড একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও বের করে রাখতে হবে তার, এটা পরবর্তীতে কাজে। তো এই পোর্শনটুকু স্টেপ 1 যেটা বললাম সেটা হচ্ছে ডিমান্ড ফোরকাস্টিং। সে এখনো পর্যন্ত যা করেছে সেটা হচ্ছে ডিমান্ড ফোরকাস্টিং। তোমাদেরকে মাথায় রাখতে হবে যেটা, এই ডিমান্ড ফোরকাস্টিং এ সে আসলে অপটিমাম অর্ডার কোয়ান্টিটি বের করতে পারেনি। এটা কিন্তু অপটিমাম অর্ডার কোয়ান্টিটি না, কারণ আসলে কতগুলো কাস্টমার আসবে, আসলে 3192 আসবে কিনা এটা এখনো পর্যন্ত আমরা শিওর না। সো প্রফিট ম্যাক্সিমাইজেশনের জন্য আমাদেরকে অপটিমাম অর্ডার কোয়ান্টিটি বের করতে হবে বেসড অন দিস এক্সপেক্টেড অ্যাকচুয়াল ডিমান্ড। আমাদেরকে আবার বলি একটু, আমাদেরকে এখন নেক্সট স্টেজে যে প্রফিট ম্যাক্সিমাইজেশনের জন্য অপটিমাম অর্ডার কোয়ান্টিটি বের করতে হবে, বাট বেসড অন এক্সপেক্টেড অ্যাকচুয়াল ডিমান্ড। ঠিক আছে, ওকে। এটাও আর কি তোমাদেরকে অলরেডি আমি বুঝিয়ে ফেলেছি যে ওভারেজ কস্ট যদি হয় তাহলে সেটা আসবে 20 টাকা, আর আমাদের আন্ডারেজ কস্ট এই ম্যাথের জন্য আসছে 70 টাকা। তো এটা আগেই বোঝানো হয়ে গেছে, এখানে আর আমি নতুন করে কোনো ডিটেলে যাচ্ছে না, যদি এখানে ফর্মুলা গুলো দেওয়া আছে তোমরা স্লাইড থেকে দেখে নিতে পারবে। ওকে, ওকে, আমরা এখন চলে যাই হচ্ছে প্রবাবিলিটিতে। এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। ফার্স্ট স্টেপে আমাদের ডিমান্ড ফোরকাস্টিং শেষ, এটাকে আমি এখন আলাদা করে রেখে দিলাম। এখন আমরা নেক্সট স্টেজে যেটা করব সেটা হচ্ছে প্রবাবিলিটি চেক। ওকে, এটা একটু কমপ্লিকেটেড লাগতে পারে, বাট সেটা ল্যাঙ্গুয়েজের জন্য, আদারওয়াইজ এটা আসলে এতটা কমপ্লিকেটেড না, আমরা একটু মনোযোগ দিলে মনে বোঝা উচিত। অর্ডারিং ওয়ান মোর ইউনিট ইনক্রিজেস দ্য চান্স অফ ওভারেজ। এটা খুবই সহজে বোঝা যাচ্ছে। আমি যদি 100টার বদলে 101টা অর্ডার করি তাহলে আমার ওভারেজের চান্স বেড়ে যায়, খুবই স্বাভাবিক, কারণ দেখা গেল যে ডিমান্ড হচ্ছে 80টা। ঠিক আছে, তাহলে 100টা অর্ডার করলে ওভারেজের চান্স যত থাকতো 101টা করলে ওভারেজ কস্টও বেড়ে যাবে, চান্সও বেড়ে যাবে, প্রবাবিলিটি বেড়ে যাবে। কিন্তু যদি ডিমান্ড 120টা হয় তাহলে এই একটা বাড়তি অর্ডার কারণে আমার আন্ডার এজের চান্স কিন্তু কমে গেছে। সো একটা ইউনিট বাড়তি অর্ডার করলে এটা সত্যি যে আমার ওভার এজের চান্স বেড়ে যায়। ওভার এজ মানে কি, যে আমার ইনভেন্টরিতে লেফট ওভার ইনভেন্টরি থেকে যাবে। হাউএভার এটাও সত্যি যে আমার ডিমান্ড যদি অনেক বেশি হয়ে যায় তাহলে এই একটা বাড়তি ইউনিট অর্ডার করার কারণে আমার আন্ডার এজের চান্স আবার কমে যায়। ঠিক আছে, তাহলে এই লাইনটাতে এখন একটু মনোযোগ দিই, যেটা আমি হাইলাইট করলাম। প্রবাবিলিটি অফ ওভার এজ উইল বি ডিমান্ড লেস দেন অর ইকুয়াল টু দ্য কিউপি, মানে কিউপি মানে যতগুলো ইউনিট আমি অর্ডার করছি আর কি। ঠিক আছে, আর প্রবাবিলিটি অফ আন্ডার এজ উইল বি মাইনাস এফ অফ কিউপি। এই দুইটা জাস্ট যেহেতু নর্মালি ডিস্ট্রিবিউটেড আর কি, এই যে এই গ্রাফে আর কি যেহেতু নর্মালি ডিস্ট্রিবিউটেড, সো এটা যদি এফ অফ কিউপি হয় তাহলে রেস্ট অফ দ্য গ্রাফ উইল বি 1 মাইনাস এফ অফ কিউপি। এটাও ওই 12 স্ট্যান্ডার্ডের প্রবাবিলিটি। ঠিক আছে, হাউএভার এটা হচ্ছে তোমার প্রবাবিলিটি। প্রবাবিলিটিটাকে যখন তুমি এই আন্ডার এজ কস্ট আর ওভার এজ কস্ট দিয়ে মাল্টিপ্লাই করো তখন তুমি যেটা পাও সেটা হচ্ছে লস, টাকার আকারে লস আর বেনিফিট পাও। ঠিক আছে,
আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইওকিউ মডেলের মতোই অপটিমাইজেশন করতে হবে। ইওকিউ মডেলও যেমন আমরা চিন্তা করেছিলাম যে আমাদেরকে হোল্ডিং কস্ট যখন বাড়ে তখন আমার অর্ডারিং কস্ট কমে, অর্ডারিং কস্ট যখন বাড়ে হোল্ডিং কস্ট কমে, তাহলে আমাকে একটা নির্দিষ্ট পয়েন্ট খুঁজে বের করতে হবে যে পয়েন্টে যে হোল্ডিং কস্ট আর অর্ডারিং কস্ট সেম। এখানেও ব্যাপারটা আসলে সেরকম, যখন আমার ওভারেজের প্রবাবিলিটি বাড়ে তখন আমার আন্ডারেজের প্রবাবিলিটি কমে, আবার আন্ডারেজের প্রবাবিলিটি বাড়লে ওভারেজের প্রবাবিলিটি কমে। তাহলে আমাকে এমন একটা পয়েন্ট খুঁজে বের করতে হবে, এই পয়েন্টটা, যে পয়েন্টটাতে যে আমার ওভার এজের কারণে যে লস হবে অথবা আন্ডার এজের কারণে যে বেনিফিটটা হওয়ার প্রবাবিলিটি আছে সেইটা যেন সিমিলার হয়, এবং সেটাকে আলটিমেটলি এখানে দেখো সিমিলার করা হচ্ছে। এবং এই জিনিসটাকে যদি রিঅ্যারেঞ্জ করি তাহলে যেটা পাই এটাকে বলা হয় ক্রিটিক্যাল রেশিও। underage divided by overage plus underage, underage divided by overage plus underage, এটাকে বলা হয় ক্রিটিক্যাল রেশিও। এবং আমাকে এমন অর্ডার কোয়ান্টিটি প্লেস করতে হবে যেন probability of demand being that order quantity equals to the critical ratio। এই লাইনটাকে বুঝছো? এই লাইনটা বোল্ড করা আছে যে লাইনটা, নাহলে আমি আরেকবার বুঝাবো। আরেকবার বলে ভালো হয়েছে লাস্টে। আচ্ছা, না সমস্যা নেই, আমরা আগে থেকে আরেকবার একটু বুঝি দরকার হলে। আর এটা বুঝছো যে আমার একটা ইউনিট বাড়তি অর্ডার করলে ওভারেজের চান্স বাড়ে, কিন্তু একটা ইউনিট বাড়তি অর্ডার করলে আন্ডার এজের চান্স কমে, এটা বুঝছো এই লাইনটা? জি স্যার। আচ্ছা, তাহলে এটা খুব ইজিলি বোঝা যাচ্ছে যে ওভারেজের চান্স বাড়া মানে ওভারেজের কস্ট বাড়া, আন্ডার এজের চান্স কমা মানে আন্ডার এজের চান্স বা কস্ট কমা। তার মানে দুইটা ইনভার্সলি রিলেটেড। তাহলে এই দুইটা যে কোনো একটা সার্টেন পয়েন্টে যে মিট করবে। এই মিড পয়েন্টটাকে আমরা এইভাবে প্রথমে লিখেছি, তারপরে এটাকে রিঅ্যারেঞ্জ করার কারণে এই জিনিসটা পাইছি। এখন এফ অফ কিউপি কি ছিল? এফ অফ কিউপি কি ছিল এখানে আমরা একটু দেখি। এফ অফ কিউপি ছিল প্রবাবিলিটি অফ ডিমান্ড বিং লেস দেন কিউপি। এখন কিউপি কিউপি বললে আসলে বোঝা যাচ্ছে না, আমরা 100টা ধরি, যে আমি 100টা অর্ডার কোয়ান্টিটি আমার ছিল, 100টা অর্ডার কোয়ান্টিটি ছিল, তাহলে এফ অফ কিউপি হবে probability of demand less than 100। এবার বোঝা গেছে? probability of demand less than 100, বা যেটা আমি আর কি অর্ডার করবো, যদি 1000টা করি তাহলে probability of demand less than 1000, সোজা হিসাব হচ্ছে এরকম। তো এটা হচ্ছে এফ অফ কিউপির ফিজিক্যাল মিনিং। তো আমাদেরকে এই নিউজ ভেন্ডর মডেল যেটা বলতেছে যে আমাকে যদি এক্সপেক্টেড টোটাল কস্ট মিনিমাইজ করতে হয় আর কি, মানে মিনিমাইজ করতে হয়, তাহলে আমাকে এমন অর্ডার কোয়ান্টিটি নিতে হবে যে যেন ডিমান্ড probability of demand being less than that order quantity will be equal to that critical ratio। আমরা যদি ফিজিক্যালি নিউমেরিক্যালি দেখি জিনিসটাকে, নট ফিজিক্যালি নিউমেরিক্যালি যদি দেখি জিনিসটাকে, এই ডাটাগুলো সব আছে আমাদের কাছে। এটা ছিল আমার সেলিং প্রাইস, এটা ছিল আমার বাইং প্রাইস, এটা হচ্ছে আমার ডিসকাউন্টেড প্রাইস, এটা হচ্ছে আমার আন্ডার এজ, এটা ওভার এজ, ক্রিটিক্যাল রেশিও ফর্মুলা দিয়ে বের করছি, ঠিক আছে? এটা কোথা থেকে আসছে? এই মিন ভ্যালু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই দুইটা আসছে তোমার স্টেপ 1-এ যে ডিমান্ড ফোরকাস্টিং তুমি করেছো সেই ডিমান্ড ফোরকাস্টিং থেকে। সো মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এই দুটো আসবে ডিমান্ড ফোরকাস্টিং থেকে, আর বাকি সবকিছু গিভেন ডাটা থেকে আসবে। বেশ, এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ক্রিটিক্যাল রেশিওটা আছে, আমরা বলেছি এই ক্রিটিক্যাল রেশিওটা উইল বি ইকুয়াল টু এ প্রবাবিলিটি। ক্রিটিক্যাল রেশিওটা একটা প্রবাবিলিটির সমান হবে। তাহলে আমার ক্রিটিক্যাল রেশিও আসছে 0.777। এই 0.777টা হচ্ছে একটা প্রবাবিলিটির সমান। কোন প্রবাবিলিটি? যে প্রবাবিলিটি বিং ডিমান্ড লেস দেন 100। 100 বলতে আমি একটা উদাহরণস্বরূপ 100 বলতেছি, মানে কিউপি আর কি, ঠিক আছে? প্রবাবিলিটি অফ ডিমান্ড লেস দেন অর্ডার কোয়ান্টিটি। তাহলে এখান থেকে এখন ব্যাক ক্যালকুলেট করতে হবে। ক্রিটিক্যাল রেশিওটা নিশ্চয়ই এই দুটার মধ্যে আছে, এই পুরো সবই তো আসলে প্রবাবিলিটি। তো যেহেতু 0.778, তাহলে 0.778 এই দুইটার মাঝে কোন একটা জায়গাতে আছে। তোমাদেরকে এখান থেকে ইন্টারপোলেট করে নিতে হবে, এখান থেকে ইন্টারপোলেট করে ব্যাক ক্যালকুলেশন করে তোমরা জেড এর ভ্যালু পাবা। তো জেড এর ভ্যালু তাহলে কত আসা উচিত? এই 0.7 আর 0.06 আর 0.07 এর মাঝামাঝি, এটা আসা উচিত 0.765 বা এরকম আর কি, ঠিক আছে? 0.767 এরকম।
তো এই ম্যাথের জন্য আর কি ওরা যেটা করেছে রাউন্ড করে দিয়েছে, তোমরা পরীক্ষায় রাউন্ড করবে না, তোমরা এক্স্যাক্টলি ইন্টারপোলেট করে এটা বের করবে, ঠিক আছে? এই ব্যাক ক্যালকুলেশনটা ইন্টারপোলেট করেই বের করবে, এবং তোমাদেরকে আমি গ্রাফ দিয়ে দিব। তাহলে প্রশ্নটা হচ্ছে এটা পেয়ে আমার লাভ, এটা পেয়ে লাভটা হচ্ছে আমাদের এটা মনে আছে এই ফর্মুলাটা, স্ট্যান্ডার্ড করার ফর্মুলাটা। এই ফর্মুলাতে আমরা এতক্ষণ পর্যন্ত যেটা করছিলাম সেটা হচ্ছে কিউ এর ভ্যালু জানা ছিল, মিউ জানা ছিল, সিগমা জানা ছিল, আমি জেড স্কোর বের করতেছিলাম। এবার উল্টা, আমার এটা জানা আছে আর এটা জানা আছে ডিমান্ড ফোরকাস্ট থেকে, জেড স্কোরের ভ্যালু আমি পেয়ে গেছি ক্রিটিক্যাল রেশিও থেকে, তাহলে আমি কিউ এখন বের করব। সো এই যে কিউ এর ফর্মুলাটা, ওই উপরে ফর্মুলাটা আর কি, সব ভ্যালু প্লাগ ইন করছো, প্লাগ ইন করে তুমি পেয়েছো 4101। তাহলে তোমাকে এখন যেটা বুঝতে হবে সেটা হচ্ছে 4101 এই ভ্যালুটা আসছে বিকজ তোমার প্রিভিয়াস অ্যাজাম্পশন ছিল 3192। তাহলে তোমাদের মধ্যে থেকে কেউ একজন যদি এই প্রিভিয়াস অ্যাজাম্পশন অন্য কিছু নেয়, তার জন্য অপটিমাম অর্ডার কোয়ান্টিটি কিন্তু অন্য কিছু। সো নিউজ ভেন্ডর মডেল ইজ এ ভেরি সাবজেক্টিভ মডেল। সাবজেক্টিভ এইভাবে বলতেছি যে এক একটা রিডার এক একটা ভ্যালু চুজ করতে পারে। সে প্রিভিয়াসলি ডিমান্ড ফোরকাস্টের জন্য যত ভালোভাবে ডিমান্ড ফোরকাস্ট করতে পারবে, যত অ্যাস্টিউটলি সে ডিমান্ড ফোরকাস্ট করতে পারবে, তার জন্য অপটিমাম কোয়ান্টিটি তত বেটার, ঠিক আছে? সো প্রফিট ম্যাক্সিমাইজেশনের জন্য আসলে তার 3192টা না, তার 4101টা অর্ডার করতে হবে। যদিও সে ইনিশিয়ালি গেস করেছিল 3200 থেকে, তারপরে ডিমান্ড ফোরকাস্ট আসছে 3192 এবং সেটা ধরে আসছে 4101। সো যদিও সে 32 অ্যাজিউম করেছিল, বাট তার আসলে অপটিমাম অর্ডার প্লেস করা উচিত 4100। এখন আরেকটা ছোট্ট জিনিস আছে, এত কমপ্লিকেটেড না করে অনেক বইয়ে তোমরা দেখবা আরেকটু সহজভাবে বের করে অপটিমাম অর্ডার কোয়ান্টিটি। ওটা যেটা করে, এটাও তোমরা একটু লিখে নিতে পারো, ওটা স্লাইডে নাই। সেটা হচ্ছে, এটা তো সেকেন্ড একটা মেথড আর কি। এটা হচ্ছে অপটিমাম অর্ডার কোয়ান্টিটি ইজ ইকুয়াল টু অ্যাভারেজ ডিমান্ড মাল্টিপ্লাইড বাই ক্রিটিক্যাল রেশিও। অপটিমাম অর্ডার কোয়ান্টিটি ইজ ইকুয়াল টু অ্যাভারেজ ডিমান্ড মাল্টিপ্লাইড বাই ক্রিটিক্যাল রেশিও। তার মানে সিম্পলি 3192 কে ক্রিটিক্যাল রেশিও দিয়ে গুণ করলেই হয়ে যাচ্ছে, কোনো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে এখানে কনসিডারই করা হয় না, ঠিক আছে? এটাও একটা মেথড অপটিমাম অর্ডার কোয়ান্টিটি বের করার, কিন্তু সবসময় মনে রাখতে হবে এভাবে যদি তুমি অপটিমাম অর্ডার কোয়ান্টিটি বের করো, তাহলে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে ইউ উইল মোস্ট লাইকলি অলওয়েজ আন্ডারসেল, ঠিক আছে? তো তোমাদের জন্য আর কি, বা তোমাদের এক্সামের জন্য আলটিমেটলি স্লাইডে যেটা করে দেওয়া আছে স্ট্যাটিস্টিক্যাল মডেলিং দিয়ে, সেভাবে করব আমরা। আমি আরেকটা যেটা বললাম ওটা অ্যানালিটিক্যাল মডেলিং, আমরা ওইভাবে করব না, ঠিক আছে? আমরা স্ট্যাটিস্টিক্যাল মডেলিং দিয়ে করব, সবারটা ইউনিফর্ম থাকবে। তাহলে তোমরা বেসিক্যালি এই মডেলটা ইউজ করবে। এখন নিউজ ভেন্ডর মডেল যেহেতু একটা সাবজেক্টিভ মডেল, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, এই যে এই জিনিসটা, এই এই বুলেট পয়েন্টটা একটু বুঝতে হবে। The profit maximizing order quantity generally does not equal expected demand. এটা তো দেখতেই পাচ্ছি আমরা, আমাদের এক্সপেক্টেড ডিমান্ড ছিল 3192, কিন্তু আমার প্রফিট ম্যাক্সিমাইজেশনের জন্য যে অর্ডার কোয়ান্টিটি সেটা ছিল 4101। সো এটা মিলবে না, কখনোই মিলবে না। সো ইফ দ্য আন্ডারেজ কস্ট ইজ গ্রেটার দ্যান দ্য ওভারেজ কস্ট, এখান থেকে একটা জিনিস জিজ্ঞেস করি, ক্রিটিক্যাল রেশিও বেশি হওয়ার মানে কি? ক্রিটিক্যাল রেশিও বেশি হওয়ার মানে হচ্ছে আন্ডারেজ কস্ট ওভারেজ কস্ট থেকে বেশি, আর ক্রিটিক্যাল রেশিও কম হওয়ার মানে হচ্ছে আন্ডারেজ কস্ট ওভারেজ কস্ট থেকে কম, ঠিক আছে? সো ইফ দ্য আন্ডারেজ কস্ট ইজ গ্রেটার দ্যান দ্য ওভারেজ কস্ট, মানে হচ্ছে ইট ইজ মোর এক্সপেন্সিভ টু লুজ এ সেল দ্যান টু হ্যাভ লেফট ওভার ইনভেন্টরি। আমাদের কেসে কোনটা? আমাদেরকে আন্ডারেজ কস্ট বেশি নাকি ওভারেজ কস্ট বেশি? ওভারেজ বেশি। ওভারেজ বেশি, ঠিক আছে? তার মানে আমার একটা কাস্টমার যদি চলে, এটাতে আসলে তেমন কোনো ক্ষতি নাই, এটাতে তেমন কোনো ক্ষতি নাই, কিন্তু আমার যদি বাড়তি থেকে যায় ইনভেন্টরিতে, তাহলে আমার বেশি ক্ষতি হবে। কথা বোঝা গেছে? যে আমার যদি একটা কাস্টমার ফেরতও চলে যায়, এটাতে তেমন কোনো ক্ষতি নেই, কারণ সেখানে ক্ষতি 70 টাকা। আর যদি আমার কাছে বাড়তি ইনভেন্টরি থেকে যায়, আমার ক্ষতি 90 টাকা, ঠিক আছে? সো অবভিয়াসলি আমার
এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে আমার ওভারেজ বেশি হচ্ছে নাকি আন্ডারেজ বেশি হচ্ছে। তো যদি আমার আন্ডারেজ বেশি হয়ে থাকে তাহলে profit maximizing order quantity is larger than expected demand. And on the other hand, if the overage cost is larger than the underage cost, it is actually best to order less than the expected demand. ঠিক আছে? তো তোমাদেরকে আলটিমেটলি নিউজ ভেন্ডর মডেল পুরোটাই তোমরা করবো, সবই ঠিক আছে, বাট লাস্টে এসে এই জাজমেন্টটা তোমাদেরকে একটু অ্যাপ্লাই করতে হবে যে তোমার আসলে অপটিমাম অর্ডার কোয়ান্টিটি যেটা, সেটা এক্সপেক্টেড অ্যাকচুয়াল ডিমান্ড থেকে বেশি যদি হয় তাহলে সেটা কি জাস্টিফাই হচ্ছে কিনা। ঠিক আছে? তো এই তো আমাদের ইওকিউ মডেল আর নিউজ ভেন্ডর মডেল, এই দুইটাই হচ্ছে আমাদের ইনভেন্টরি ম্যানেজমেন্টের দুইটা ম্যাথমেটিক্যাল প্রবলেম। দুইটা প্রবলেমই তেমন কমপ্লিকেটেড না, কিন্তু প্রবলেম দুটাতে কয়েকটা করে স্টেপ আছে, স্পেশালি নিউজ ভেন্ডর মডেলে। সো তুমি যদি অনেকবার প্র্যাকটিস না করো, তোমার এক্সামে যে দেখবা যে তুমি সবগুলো স্টেপ মনে করতে পারছো না, বা মাঝখান থেকে কোন একটা হয়ে গেছে। ঠিক আছে? আর তোমাদেরকে আরেকটা ছোট্ট জিনিস একটু জাস্ট মনে রাখতে হবে, বা আমি বলে দিই, এই যে আন্ডারেজ কস্ট বা ওভারেজ কস্ট আমি বলতেছি, এই আন্ডারেজ কস্ট এবং ওভারেজ কস্টের মাঝে আরো অনেক ধরনের কস্ট থাকতে পারে। যেমন ওভারেজ কস্টের মাঝে স্টোরেজ কস্ট, অবসোলেন্স কস্ট, শ্রিঙ্কেজ কস্ট, এগুলো অনেক ধরনের কস্ট থাকতে পারে। ঠিক আছে? আবার একটু রিপিট করি আমি, ওভারেজ কস্টের মাঝে বেশ কয়েক ধরনের কস্ট থাকতে পারে। স্টোরেজ কস্ট থাকতে পারে, মানে রেন্ট, ইউটিলিটি, ইন্স্যুরেন্স এগুলোর। অবসোলেন্স কস্ট মানে হচ্ছে যে কস্ট অফ দ্য ইনভেন্টরি যেটা আউটডেটেড হয়ে গেছে বা ডিমান্ডে নাই। ঠিক আছে? আর শ্রিঙ্কেজ কস্ট মানে হচ্ছে যেটা মানে হারায় গেছে বা ড্যামেজ হয়ে গেছে, এই ধরনের ইনভেন্টরির জন্য। তো এই সবগুলো কস্টই কিন্তু ওভারেজ কস্টের আন্ডারে পড়ে। আবার আন্ডারেজ কস্ট যেটা, সেটার মধ্যে আসতে পারে লস্ট সেল কস্ট। ঠিক আছে? লস্ট সেল কস্ট মানে আমি বলতেছি যে যেটা আমি বিক্রি করতে পারলাম না আর কি কাস্টমারের কাছে। কাস্টমার ডিস্যাটিসফ্যাকশন কস্ট, যেটা আগেই বললাম যে কাস্টমারের যে ডিস্যাটিসফ্যাকশন আসতেছে এটার জন্য একটা মনিটারি ভ্যালু আসবে। ঠিক আছে? পেনাল্টি কস্ট হতে পারে। পেনাল্টি কস্ট মানে হচ্ছে যে তুমি একজনকে প্রমিস করেছো যে ডেলিভার করবা ওই দিনে, কিন্তু তুমি ডেলিভার করতে পারোনি, তাহলে একটা পেনাল্টি দিতে হতে পারে। ঠিক আছে? তো এই কস্ট গুলো আবার আন্ডারেজ কস্টের আন্ডারে আসে। তো ওভারেজ কস্ট, আন্ডারেজ কস্ট, এটাকেও আসলে অনেকভাবে ব্রেকডাউন করা যেতে পারে। কিন্তু যেটাই হোক না কেন, তোমাদেরকে একটু লজিক্যালি জাস্ট অ্যাসেম্বল করতে হবে যে কোনটা কোন কস্ট কার আন্ডারে পড়ে। আর তারপরেও তোমাদের স্লাইডে তো ম্যাথ পুরোটাই করে দেওয়া আছে, তোমাদেরকে একটু বাসায় প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? তোমাদের আবার আরেকটাই মনে হয় ইয়ার